মার কাছ থেকে স্যারের আম্মুর নাম্বার নিয়ে আগে মুখস্থ করলাম, তারপর ফোন দিলাম। একবার ফোন দিছি, রিসিভ করে নিয়ে আবার দিলাম, রিসিভ করেছে। বলল, হ্যালো, কে? আমি বললাম, ম্যাডাম আমি রিমু, দিনাজপুর থেকে। স্যারের আম্মু বলল, কেমন আছো রিমু? আমি বললাম, ভালোই আছি। আমার আম্মুর কথা জিজ্ঞাসা করলো, সবাই কেমন আছে এসব। আমি একবারও সাহস করে স্যারের কথা বলতে পারলাম না। একটু কথা বলে ফোন রেখে দিলাম। ভাবছি স্যারের নাম্বার কেমনে নিব। স্যারের আগের বাসায় গেলাম, সেখানে একটা বয়স্ক লোক থাকে। উনি বলল, ছোট সাহেবের নাম্বার নেই মা, বড় স্যারের নাম্বার আছে। ওইখান থেকে ও চলে আসলাম। যত দিন যায় তত আমি পাগলের মতো হতে লাগলাম। একটা উপায় বের করতে হবে। রাতের বেলা মা এখন কয়েকদিন আমার সাথে ঘুমায়। মাকে বললাম, মা একটা কথা বলবো। মা বলে, কি বল? আমি বললাম, মা আমার সন্তান তো কোনো ভবিষ্যৎ দেখছি না, আমি কি ঢাকা যাব? মা বলে, তুই এই অবস্থায় ঢাকা যাবি কিভাবে? আমি বললাম, এইভাবে আর কয়দিন আশপাশের মানুষ যেন জেনে যাবে, তার আগে ভালো আমি ঢাকা যাব। তুমি শুধু একটা কাজ করে দাও, স্যারের আম্মুকে ফোন দিয়ে বলো আমাকে একটা কাজ দিতে, বাকিটা আমি পরে দেখে নেব। মা সকালবেলা স্যারের আম্মুকে ফোন দিছে। মা বলতে লাগলো, রিমুকে একটা কাজ বার করে দিন, ওই ঢাকা যেতে চাইছে। স্যারের আম্মু বলছে, ও কি কাজ করতে পারবে? আচ্ছা ওরে পাঠিয়ে দেন, কিছুদিন আমাদের এখানে থাকুক, আমাদের বাসায়ও বিয়ের অনুষ্ঠান সামনে মাসে, রিমু আসলে ভালোই হবে। আমি কথাগুলো সবটাই শুনছি, ফোনে লাউড স্পিকার ছিল। এখন কি ভাবা যাবে তাই ভাবছি। দুপুরের পর আবার স্যারের আম্মু ফোন দিয়ে ঠিকানা নিলাম। আম্মুকে পাঠিয়ে গাড়ির টিকিট কেটে আনলাম। ভোর 5টায় রওনা দিব, সব গোছগাছ করে নিলাম। সবাই মতো চলে আসছিলাম, সাথে আব্বুও ছিল, আমাকে আগিয়ে দিয়ে আসছিল। পরিবার ছেড়ে এত দূর এই প্রথম, তাই একটু কষ্ট লাগছে। সবার থেকে বিদায় নিলাম, গাড়ি ছেড়ে দিছে। যেহেতু আমি গাজীপুর যাব, তাই আম্মু আগে গাড়ির সুপারভাইজারকে বলে রেখেছে আমাকে যেন গাজীপুর যাওয়ার ব্যবস্থা করে দেয়। অপেক্ষা আর শেষ হয় না। এইদিকে আগের দিনের কথাগুলো শুধু মনে পড়ছে। দুপুর গড়িয়ে বিকাল হতে লাগলো। একটা সময় সুপারভাইজার আমাকে ডেকে বলল, আপনি আসেন, গাড়িটা একটু সাইডে করে একটা সিএনজি ডেকে বলল, ওরে গাজীপুরের রাস্তা 4 রাস্তা নিয়ে যা, ভাড়া কত দিতে হবে তাও বলে দিচ্ছি, 350 টাকা। আর সুপারভাইজার নাম্বারও দিয়ে দিছে, বলছে সমস্যা হলে ফোন দিতে। আমি বললাম, ঠিক আছে। সিএনজিতে উঠে বসলাম। বাইরে আশেপাশে সব কিছু দেখছি, অনেক জঞ্জাট। স্যার আম্মুকে ফোন দিলাম, আগে বলেছে ফোন দিলে লোক পাঠাবে আমাকে নিতে। তো ফোন দেওয়ার পর আমাকে জিজ্ঞাসা করে আমি কোন জায়গায় আসলাম, আমি তো জানি না, তাই ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম। উনি বলল 30 মিনিট লাগবে। স্যার আম্মু বলে, তুমি কিসে করে আসতেছো? আমি বললাম, সিএনজি। স্যার আম্মু বলে, ড্রাইভারকে বলে জয়দেবপুরে নিয়ে আসতে। ড্রাইভার বলে 100 টাকা বেশি লাগবে। আমি বললাম, দিব, আপনি যান। সন্ধ্যা হয়ে গেছে, জয়দেবপুর আসতে স্যার রাম্মু একটা মহিলাকে পাঠালেন আমাকে নিতে। মহিলাটা আমাকে নিয়ে বাসায় ঢুকলো। আমি বিসমিল্লাহ করে ডান পা দিয়ে বাসায় ঢুকছি। আমাকে নিয়ে সোজা ওই মহিলা রুমে নিয়ে গেছে। একটু পর স্যার রাম্মু আসলো, আমি পায়ে সালাম করলাম। স্যার রাম্মু বলে, রিমু তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি পরে এসে কথা বলবো। আমি গোসল করে ফ্রেশ হয়ে বসে আছি, ওই মহিলা আমাকে খাবার এনে দিচ্ছে। খাবার খেয়ে আমি ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি হন বাসার? উনি বলে, তুমি যা আমিও তা। মনে মনে বললাম, মানে কি? উনি বলে, আমি এখানে 4 বছর ধরে কাজ করি, এর ভিতরে কত কাজের লোক আসলো আর গেল, শুধু আমি টিকে থাকলাম। ওই মহিলার কথা শুনে মনে হলো আমাকে এই বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকতে হবে। নিজের শ্বশুর বাড়িতে 3 মাসের সন্তান নিয়ে কাজের মহিলা হয়ে কাজ করতে হবে, এমন ভাগ্য আর কয়জনের হয়? তবে আমি হ্যাপি যদি মানুষটাকে সামনে দেখতে পাই। রাত 10টার পর স্যারের আম্মু আসলো। বলে, রিহু তুমি কি কাজ করতে পারো? কয়েকদিন থাকো, আমাদের বাসার ভালো কাজ খুঁজে তোমাকে দেবো। এতদিন আমাদের বাসায় টুকটাক কাজ করো, সামনে তোমার স্যারের বিয়ে, তখন তো আমরা একা পারবো না, তুমি আসলে ভালো হয়েছে। তোমার বড় স্যারকে বলছি, উনি বললে কি দরকার ছিল এত দূর থেকে মেয়েটাকে ঢাকা আনার? আমি বললাম, ম্যাডাম আমার স্যার কই? স্যার আম্মু বললো, সে এখনো বাসায় ফিরেনি। আমি বললাম, ম্যাডাম স্যারকে কিছু বলবেন না যে আমি আসছি? ম্যাডাম বলে, আমাকে বলতে হবে না, এমনি দেখতে পাবে। ম্যাডাম বলে, কাল কোনো কাজ করতে হবে না, শুধু সকালে আমাদের জন্য রুটি বানিয়ে দিও। রাতের স্যারের দেখা পেলাম না। সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করলাম। আমার হাতের রান্না তো স্যার চিনি, তাই নাস্তার টেবিলের দিকে আমি দূর থেকে তাকিয়ে স্যারকে দেখার জন্য। একে একে সবাই নাস্তা করে চলে গেছে, কিন্তু আমার স্যারকে পেলাম না। রুমে এসে বসে আছি, আমার পাশে মহিলা আমার সাথে বসে আছে। হঠাৎ কে জানি ওরা ডাক দিল, এক দৌড়ে চলে গেল। আমি বাইরে তাকিয়ে দেখতে গেলাম কি হয়েছে।
বাইরে তাকিয়ে দেখি আমার স্যার টেবিলে বসে আছে আর নাস্তা দিচ্ছে। আমি একটু আড়াল হয়ে দেখতে লাগলাম। স্যার যখন নাস্তা খাবে রুটির সাইজ দেখে অবাক, কারণ আমার রুটি তো স্যারের মুখস্থ, তাই আছে আশেপাশে তাকাচ্ছে আর কি জানি বলছে ওই মহিলাকে। নাস্তা খেয়ে চলে গেল, আমিও শুয়ে রইলাম। আম্মুকে কল দিলাম, কথা বললাম, আমার শরীরের কথা জিজ্ঞাসা করলো, সাবধানে থাকতে বলেছে। পরের দিন স্যার দেখা আর পাইনি। সন্ধ্যায় আমার অনেক জ্বর আসলো, নতুন জায়গায় মানিয়ে নিতে পারিনি, তাই হয়তো জ্বর আসলো। বাইরে যাই না, এদিকে স্যারকে দেখে মনে একটা শান্তি অনুভব করতে পারছি। আমার জ্বর কেউ টের পায়নি প্রথমে। যখন আমার সাথে মহিলা যতবার রুমে আসে ততবার দেখে আমি শুয়ে আছি। এইবার আমার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি সারাদিন শুয়ে থাকো কেন? আমি ওনার দিকে তাকিয়ে শুধু বললাম, আমার মাথায় একটু পানি দিয়ে দেবেন। এখন ওই মহিলা আমার কপালে হাত দিয়ে দেখে আমার অনেক জ্বর। ওনার হাত একটু শক্ত ছিল, ওটা শেষ করে রুমে এসে আমার মাথায় পানি দিতে লাগলো। পানি দিয়ে ওই মহিলা স্যারের আম্মুর কাছে গিয়ে বললো, নতুন মেয়েটার অনেক জ্বর আসছে। স্যারের আম্মু বললো, আমাদের রুমে এসে বলো, রিমু তোমার জ্বর, আমাকে তো বলো নি। আমার গায়ে হাত দিয়ে দেখে অনেক জ্বর, তাই আমার জন্য ওষুধ আনলো। এইদিকে আমি তেমন ওষুধ খাইতে পারি না, বমি হয়, ঠিক মতো খাইতে পারি না। স্যার আম্মু অনেকগুলো ওষুধ নিয়ে আসলো, বলে রিমু ওগুলো খাও। আমি বললাম আচ্ছা, একটু পরে খেয়ে নেব। মনে মনে বলতে লাগলাম, আমার জীবন গেলে ওষুধ খাবো না, কারণ আমার পেটে এই বংশের প্রদীপ আছে। ওষুধগুলো লুকিয়ে রাখছি, রাতের বেলা জ্বর নিয়ে না খেয়ে নিঃশক্তি হয়ে পড়ে আছে। আমার সাথে মহিলাটা আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে। মাঝরাতে ও আমার মাথায় পানি দিচ্ছে। সারা রাত ঘুমাইনি, সকালের দিকে একটু ঘুমাইছি। লুকিয়ে রাখছে, রাতের বেলা জ্বর নিয়ে না খেয়ে নিঃশক্তি হয়ে পড়ে আছে। আমার সাথে মহিলাটা আমার জন্য অনেক কষ্ট করছে, মাঝরাতেও আমার মাথায় পানি দিচ্ছে। সারা রাত ঘুমাইনি, সকালের দিকে একটু ঘুমাইনি আমি। সকালে নাস্তা আজকে আমার সাথে মহিলা রেডি করছে। আজকে মা ছেলে একসাথে নাস্তা খেতে আসলো। নাস্তার আইটেম দেখে স্যার বলে, এক এক দিন এক এক রকম রুটি কেন? স্যারের কথা শুনে আমার সাথে মহিলা বললো, স্যার আজকে আমি রুটি বানাইছি, নতুন মেয়েটার জ্বর। স্যার বলে উঠে, নতুন কাজের লোক আসলো, আমাকে তো কেউ বলেনি। স্যার আম্মু বলে, তুই এসব জেনে কি করবি? স্যার আম্মু আমার কথা রাখছে, স্যারকে কিছু বলেনি। সবাই নাস্তা খেয়ে চলে গেল। আমার সাথে মহিলাটি আমার জন্য নাস্তা নিয়ে রুমে আসলো। আমাকে বলে উঠে, নাস্তা খেয়ে ওষুধ খাও। ওনার কথা শুনে আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যাব, তখন মাথা ঘুরে পড়ে গেলাম। আমার সাথে জন আনাকে ধরে বিছানায় শুয়ে দিল। সাথে সাথে বাইরে গিয়ে স্যারের আম্মুকে ডেকে আনলো। স্যারের আম্মু আমার অবস্থা দেখে বললো, ওরে ডক্টরের কাছে নিতে হবে। আমি রেডি হয়ে আসি। রোকসানা আমার সাথে, মহিলার নাম, তুইও আমার সাথে চল। রোকসানা বললো, ম্যাডাম ছোট সাহেব তো রুমে আছে, নিয়ে চলেন, সাথে একটা পুরুষ মানুষ থাকলে ভালো হয় না? স্যারের আম্মু বললো, না, ওর অফিস আছে, ওরে বলা যাবে না, আমরাই যাব। আমাকে নিয়ে গাজীপুর পপুলার হাসপাতালে নিয়ে গেল। একবার মাথা ঘুরে পড়ে গেছে, তাই আমি যদি পড়ে যাই সেই ভয়ে আমি আমার পেটে হাত রাখছি, যাতে স্যারের আমানত নষ্ট না হয়। আমার পেটে বারবার হাত নেওয়াতে সবাই মনে করছে আমি পড়ে গিয়ে পেটে ব্যথা পাচ্ছি, তাই ডাক্তার পেট চেক আপ করালো। চেক আপে আমার পেটের বেবি এটা ডাক্তার বুঝতে পারছে। নার্সকে দিয়ে স্যারের আম্মুকে খবর দিল। স্যারের আম্মু আসলো। ডাক্তার বলেছে, আপনার পেশেন্ট এমন অবস্থা, আপনার খেয়াল রাখবেন না, ওর শরীর দুর্বল হয়ে গেছে, এমন হলে ওর বাচ্চার সমস্যা হবে। ওর বাচ্চার বয়স 3 মাস প্লাস হয়ে গেছে, ওরে স্যালাইন দিতে হবে, আর স্যালাইন বাসায়ও দিতে পারবেন। স্যারের আম্মু ডক্টরের কথা শুনে আমার কাছে এসে বলে, রিমু তোমার পেটে বাচ্চা, তুমি একবারও আমাকে বললে না কেন? আমরা 4 মাস আগে তোমাকে দেখে আসলাম, তখন তো তোমার বিয়ে হয়নি, তাহলে কবে বিয়ে করলে? আমি বললাম, ম্যাডাম আপনারা চলে আসার পর আমার বিয়ে হয়েছে। স্যার আম্মু বলে, আমাকে কেন এতদিন বলনি? আমি মাথা নিচু করে চুপ করে আছি। ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করে, তোমার জামাই কই? আমি বললাম, আমার জামাই আমাকে ছেড়ে চলে গেছে, তাই তো এতদিন কিছু বলিনি। সবাই বাচ্চাটা নষ্ট করতে চাইছে, আমি দেইনি। আপনারা দয়া করে ম্যাডাম আমার বাচ্চাটাকে পৃথিবীতে আসতে দেন। ম্যাডাম আমার আর কেউ নেই। আমি ম্যাডামের হাত ধরে কান্না করতে লাগলাম, এসব বলতে লাগলাম। স্যারের আম্মু আমাকে বলে, ঠিক আছে বাসায় চলো, আর ডাক্তারকে বলো কি স্যালাইন দিবা লিখে দিন, বাসায় গিয়ে কোনো নার্সকে দিয়ে দিব। আমরা বাসায় চলে আসলাম। স্যারের আম্মু আমার উপর অনেকটা রাগ, আমার জন্য তাদের সমস্যা আছে। রাগ হলে আমার সেবা করছে, আমার দিকে লক্ষ্য রাখছে। 4 দিন পর আমি আগের মতো সুস্থ হয়ে গেছি, একটু একটু কাজও করছি মনে মনে। আমার বাচ্চার আব্বুকেও খুঁজছি, কোথাও দেখি না ব্যাটারে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেলে ওই ব্যাটার কোনো ছায়াও দেখতে পেলাম না। কাউকে জিজ্ঞাসা করতে পারি না। শুয়ে আছি আমি আর রোকসানা আন্টি।
এখন থেকে ওনাকে আন্টি করে রাখি। দুজনে কথা বলছি, আন্টি বারবার জিজ্ঞাসা করে আমার জামাইয়ের ব্যাপারে, আর আমার জামাইকে গালি দেয়। আমার সামনে আমার জামাইকে গালি দিচ্ছে, আমার খারাপ লাগছে। তাই কথা ঘুরিয়ে বললাম, আন্টি সকালে আমি নাস্তা বানাবো, কিন্তু কয়জনের জন্য বানাবো? আন্টি বলে, বাসায় লোক কম, তুমি তো বাসায় সবাইকে এখনো দেখোই নেই। আমি বললাম, দেখিনি। আন্টি বললো, দুইজন চারজনের জন্য রুটি বানাবে। আমি বললাম, দুইজন চারজন কেটা কেটা? আন্টি বললো, তুমি আমি ম্যাডাম আর বড় স্যার। মনে মনে বললাম, আমার ব্যাটের নাম নাই কেন, গেল কই সে? আমি আবার আন্টিকে বললাম, দুইজন তিনজন পাঁচজন, চারজন না। আন্টি বলে, ছোট স্যার বাসায় নেই, উনি চিটাঙ্গাইয়ে গেছে তার বড় ভাই আর ভাবির কাছে। তারা 2 দিন পর আসবে, আর সামনের মাসে স্যারের বিয়ে যে মেয়ের সাথে, সেই মেয়েও আসবে। আন্টির মুখে এসব শুনে মনটা কেমন জানি করে উঠল। এতদিন হয়ে গেল স্যারের ফ্যামিলিতে কে কে আছে এটাও জানতে পারলাম না। আর স্যার কি সত্যি বিয়ে করবে? নানান ভাবনা। হঠাৎ মনে হলো, যে মেয়েটা দিনাজপুর গেছিল, স্যারের বউ বলেছিল তার সাথে তো বিয়ে, তাহলে ওই মেয়ে তো আমাকে চেনে। এখন তো স্যারের থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারবো না, হাইব্রিড জাতের মেয়ে আমার 12টা বাজিয়ে দিবে। তাই সিদ্ধান্ত নিলাম, স্যারের সামনে আমাকে যাইতেই। একটার পর একটা সমস্যা লেগে আছে। আর আবার হাইব্রিড মেয়েটা এখানে আসবে, বাড়ির সবার সাথে মিললেও হাইব্রিডের সাথে আমার মিলবে না। এই মেয়েকে এমনি আমাকে দেখলে ওর আগুন ধরে যায়। সারাদিন চিন্তা ভাবনা করে দিন কাটিয়ে দিলাম। রাতে শুয়ে শুয়ে চিন্তা করলাম, যা হবার হোক, এত দূর এসে আমি হেরে যাব না, তবে আমার জামাইয়ের সম্মান নষ্ট করবে না। পরের দিন সকালে রান্না নিয়ে ব্যস্ত সবাই, ওরা আসবে। আমি রান্না করি আর ভাবছি কিভাবে স্যারের সামনে যাওয়া যায়, কোনো উপায় তো দেখছি না। সবাই আসলে 11টা থেকে সামনে না গিয়ে দূর থেকে দেখছি আমার বাচ্চার আব্বুকে। সাদা শার্ট আর জিন্স প্যান্ট, হেভি লাগছে জিনিসটাকে দেখে। দূরে পিছনে কালো ঘুমড়িটাকেও আমার। হাইব্রিডটা আর আসার সময় পেল না, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। আমি কারোর সামনে যাই না। দুপুরে খাবার রেডি করে আমি আমার রুমে বসে আছি। ওদেরকে আন্টি খাবার দিল। খাবার শেষ করে সবাই চলে গেল। আমি আর আন্টি সব পরিষ্কার করতে লাগলাম। কই থেকে যেন হাইব্রিডটা এসে আন্টিকে ডাকতে ডাকতে আমাদের কাছে চলে আসলো, ওর রুমটা একটু পরিষ্কার করে দিতে। আমাকে দেখে ওর চোখ কপালে উঠে গেল। বলে, তুমি এখানে কেন? কবে আসলে এই বাসায়? আমি কোনো জবাব দিই না। রোকসানা আন্টি বলে, ও নতুন, কয়েকদিন হলো এই বাসায় আসলো। আমাকে বলতে কি করতে হবে করে দিচ্ছি। হাইব্রিডটা বলতে লাগলো, আন্টি দিনাজপুর থেকে এই মেয়েকে বাসায় কেন হারা হলো? এসব বলতে চিল্লাইতে চিল্লাইতে স্যারের আম্মুর রুমের দিকে গেল। কি গলা রে বাবা ওই মেয়ের! এদিকে রোকসানা আন্টি আমার কাছে এসে জিজ্ঞাসা করে, তবে কি আগে থেকে চেনে নাকি? আমি বললাম, হ্যাঁ চেনে, উনি গেছিল দিনাজপুরে। আন্টি বলে, চুপ করে কাজ করো, ওর চিল্লাক। আমরা দুজন কাজ শুরু করে দিলাম। এইদিকে হাইব্রিড চিল্লানিতে আমার স্যারও চলে আসলো। স্যার বলতে লাগলো, কি হয়েছে, এত চিল্লাচিল্লি কিসে? হাইব্রিড মেয়ে আমার স্যারকে উদ্দেশ্য করে বলে, দিনাজপুরের কাজের মেয়েকে এই বাসায় কেন আনলা তুমি? স্যার বলে, দিনাজপুর থেকে কাজের মেয়েকে নিয়ে আসলাম মানে? কার কথা বলছো তুমি? হাইব্রিড মেয়েটা বললো, তোমার আগের কাজের মেয়ে। স্যার বলে, রিমোর কথা বলছো? হাইব্রিড, হ্যাঁ ওটাই। স্যার আর কোনো কথা বললো না, সোজা আমাদের কাছে চলে আসলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, স্যার একেবারে আমার কাছে চলে আসলো। আমি এখন ওর দিকে তাকাইনি। স্যার বলে, রিমু তুমি কবে আসলে আমাদের বাসায়? আমি আস্তে করে বললাম, কয়েকদিন হলো। স্যার বললো, তুমি কেন আমার সাথে কথা বলোনি এই বাসায় এসে? তোমার নাম্বারটা বন্ধ। এসব কথা বলার মাঝখানে স্যারের আম্মু চলে আসলো। স্যার আর তার আম্মুকে বলে, রিমু এই বাসায় আসলো, আমাকে কেউ কিছু বললো না কেন এতদিন? স্যার আম্মু বলে, আমি বলতাম তোরে, কিন্তু পরে আর মনে ছিল না। এটা বলে স্যার আম্মু বলে, এই রোকসানা ওরে কাজ করতে না করলাম, তাই ওরে নিয়ে আসলে কেন বাহিরে? রোকসানা আন্টি বলে, আমি তো নিয়ে আসিনি, ও নিজেই আসলো আমার সাথে কাজ করতে। আমার স্যার বলে, রোকসানা আন্টি আপনি রিমুকে নিয়ে রুমে যান। আমাকে নিয়ে রোকসানা আন্টি রুমে চলে আসলো। আমাকে রুমে রেখে আন্টি আবার কাজে গেল। ওইদিকে হাইব্রিড মেয়েটা বাড়ির সবার কাছ থেকে আমার নামে বদনাম করে, আমি নাকি বেশি চালাক। একটু পর বাড়ির সবাইকে আমার রুমে আসলো। স্যার, স্যারের আম্মু, স্যারের বড় ভাই, স্যারের ভাবির সাথে হাইব্রিড মেয়েটাও। স্যার আমার রুমে এসে সবার সামনে বলতে লাগলো, রিমু তুমি এই বাসায় আর কোনো কাজ করবে না, তোমার জন্য আমি জব খুঁজে দেবো আমাদের অফিসে। স্যার আম্মু বলে, ও এখন কাজ করবে কেমনে, ওর পেটে বাচ্চা, ওর জামাই ওকে রেখে চলে গেছে, এখন ওরে কোন চাকরি দিতে হবে না। স্যার বলল, আম্মু ওরে তুমি ডক্টরের কাছে নিয়ে গিয়ে একটু চেক আপ নিয়ে আসবা, ওর বাচ্চার কি অবস্থা জানার জন্য। স্যার আম্মু বলে, চেক আপ করা শেষ, ডক্টর বলেছে সব কিছু ঠিকঠাক আছে। সাথে সাথে রোকসানা আন্টি বলে উঠলো, স্যার এই মেয়েটা একেবারে বোকা, বাচ্চা পেটে নিয়ে না খেয়ে শুয়ে থাকে, তাই ওদিন মাথা ঘুরে পড়ে গেছিল। তারপর জানতে পারলাম
আমরা ওর পেটে বাচ্চা। এই কথা শুনে স্যার আমার কাছে চলে এসে বলতে লাগলো, কোথাও ব্যথা পাইনি তো? আন্টি বলে, না, আমি রুমেই ছিলাম, তাই সাথে সাথে ধরে বিছানায় শুয়ে দিছে ওরে। রোকসানা আন্টি কথা শুনে হাইব্রিড মেয়েটা বলে ওঠে, আন্টি কারে বোকা বলো তুমি? ও যদি বোকা হয় তাহলে পেটে বাচ্চা নিল কেমনি? এইবার স্যার রেগে গিয়ে বলো, তুমি এসবের মধ্যে নাক গলাবা না, ওর আশেপাশেও তুমি আসবা না। ওর বড় ভাই বললো, মেয়েটা অসহায় তাই এইখানে আসলো, ওরে কেউ কিছু বলবা না। স্যারা ভাবিও বলে উঠলো, গ্রামের মেয়েরা এমনি সব কিছুতেই নাটক করে। আমার বোন যখন দিনাজপুর গেছিল তখন ওরে নাস্তাও খেতে দেয়নি এই মেয়েটা। আমি ভাবির কথা শুনে বুঝতে পারলাম হাইব্রিডটা ওর বোন। স্যার আম্মু সবাইকে চলে যেতে বললে একে একে সবাই চলে গেছে, শুধু স্যার রয়ে গেল। সবাই চলে যাওয়ার পর স্যার আমাকে জিজ্ঞাসা করে, তোমার ফোন কই? আমি বললাম, আগেরটা চুরি হয়ে গেছে। স্যার বলল, আমার নাম্বার তোমার জানা নেই, ফোন দিলা না কেন? আমি কাল রাতে দিনাজপুর যাওয়ার জন্য টিকিটও কেটে রাখছি। আমি স্যারের দিকে না তাকিয়ে রোকসানা আন্টির দিকে তাকিয়ে আছি। দেখি রোকসানা আন্টি আমাদের দিকে তাকিয়ে সব কথা শুনছে। স্যার রোকসানা আন্টিকে বললো, আন্টি তুমি কেন বলোনি এতদিন যে দিনাজপুর থেকে একটা মেয়ে এসেছে? আন্টি বলল, ওই দিন না বললাম আপনাকে সকালে নাস্তা খাবার সময় যে নতুন কাজের মেয়ে আসার পরেই অসুস্থ হয়েছে? স্যার বলে, আমি বুঝতে পারিনি রিমুর কথা বলছো। আমি সকালে রুটিগুলো দেখে রিমুর কথা ভাবছি, এমন রুটি রিমু আমাকে খাওয়াতো। আন্টি বলে, স্যার একটা কাজ করেন না, মেয়েটার আর জামাইকে একটু খুঁজে বের করেন না, দেখেন না ওরে কেউ নেই। স্যার রোকসানা আন্টির কথা শুনে চুপচাপ বসে আছে, কিছু বলছে না। আবার কে জানি বাইরে থেকে রোকসানা আন্টি, ওই রোকসানা আন্টি তোমাদের স্যারকে দেখেছো? এসব বলে হাইব্রিড মেয়েটা রুমে ঢুকলো। স্যার বলে, কেন কি হয়েছে, ডাকছো কেন? হাইব্রিড মেয়েটা বলে, আপু আর ভাইয়েরা তোমাকে ডাকে। স্যার বলে, রোকসানা আন্টি তুমি রিমুর খেয়াল রাখো, এটা বলে চলে গেল স্যার। হাইব্রিড মেয়েটা যায়নি, বসে আছে আমার সামনে। একটু পর পর বলে, আন্টি তুমি একটু বাইরে যাও তো, আমি ওর লগে কথা বলবো। আন্টি বাইরে চলে গেল। তখন হাইব্রিড মেয়েটা বলে, তোর কি লজ্জা নেই? আর তোর জায়গা পাইছিস আমার জামাইয়ের বাড়িতে কেন আসলি? তোর জামাইয়ের বাড়িতে যাইতে পারলি না? ওর কথা শুনে রাগ হলো। আমি কিছু বলার ছিল না। আবার বলতে গেলে তোর পেটে 3 মাসে বাচ্চা কেমন আসলো? বিয়ের দিন কি জামাই ছাড় দেয়নি? একে একে সবটা নিয়ে নিছে। তোর বিয়া কবে হয়েছে? আমি 4 মাস হলো দিনাজপুর থেকে আসলাম, তখন তো তোর বিয়ে হয়নি নাকি? কোন পোলারে ফ্রিতে খাইতে দিছ, আর এমনভাবে খাইছে যে তোর পেট বড় করে ফেলছে, তার জন্য বাড়িতে জায়গা দেনি, মুখ দেখাতে পারবি না, তাই এই বাড়িতে এসে উঠলে। হাইব্রিড মেয়ের কথা শুনে আমি কান্না করতে লাগলাম। কোনো জবাব দেয়নি, সে চলে গেল। আমার কান্না দেখে হাইব্রিড চলে যাওয়ার পর পর আন্টি ঢুকলো রুমে। এসে দেখে আমি কান্না করছি। আন্টিকে বলে, রিমু কি হয়েছে, তুমি কান্না করো কেন? তোমাকে কি মারছে নাকি? এই বলে আমার পেটে হাত দিল। আমি বললাম, না আন্টি, ও আমার জামাইয়ের কথা মনে করিয়ে দিছে, তাই একটু কষ্ট লাগছে। রাতে স্যার আবার আমার রুমে আসলো, এসে বলে, রিমু তোমার কি এখানে থাকতে কষ্ট হয়? মাকে বলে অন্য রুমে নিয়ে যাবো তোমাকে। আমি বললাম, না স্যার, আমি এখানে ঠিক আছে। স্যার বললো, আচ্ছা, কোনো দরকার হলে আমাকে বলবে, আর তোমার নাম্বারটা দাও। এই বলে স্যার নিজেই আমার নাম্বারটা ফোনের মধ্যে তুলে নিছে। স্যার ফোনে কল দিছে, আমার নাম্বার দেখে বললো, এই নাম্বার তো এর আগে কল আসলো, কে জানি কল দিছে, কিন্তু কথা বলেনি। ফোন আমার কাছে না ভাবির কাছে ছিল। আমি আমার ফোনটা হাতে নিয়ে দেখি ডায়াল করে 2 বার লেখা। আমি স্যারকে বললাম, নতুন ফোন নেবার সময় আপনার নাম্বার মনে ছিল না, শুধু কয়েকটা নাম্বার মনে ছিল, তাই এমনি আন্দাজে উপরের নাম্বার তুলে কল দিয়েছিলাম, কিন্তু মহিলা রিসিভ করছিল, তাই কথা না বলে কেটে দিছে। একটু পর আবার কল দিচ্ছে, ভয়ে কল ধরিনি। স্যার বললো, তখন আমি কল দিয়েছিলাম। স্যারের নাম্বার নিয়ে চলে গেছে। আমরা ঘুমিয়ে পড়ছি। সকালে নাস্তা রেডি করিনি, শুয়ে আছে। স্যার আমাকে মেসেজ দিছে, নাস্তা খাবো কখন? তোমার সাথে অনেকদিন হলো একসাথে নাস্তা খাই না। আমি বললাম, খেয়ে নিন নাস্তা, এটা দিনাজপুর না গাজীপুর। স্যার ইমোজি দিল একটা, আমিও দিলাম এটা। স্যার নাস্তা খেয়ে রুমে চলে গেল। আমি শুয়ে আছি, খিদে পেয়েছে, কিন্তু আন্টি এখনও নাস্তা নিয়ে আসেনি। একটু পর আবার মেসেজ আসলো, স্যারের, নাস্তা খেয়ে নিও, আমি অফিসে চলে যাব। স্যারের মেসেজ দেখে আমি একটা ইমোজি দিলাম। তারপর কোনো রিপ্লাই আসলো না। এখন শুয়ে আছি। 20 মিনিট পর রুমের দরজা খোলার শব্দ পেয়ে এলাম, ভাবলাম আন্টি আসলো, কিন্তু না, হাইব্রিডটা আসো। এসে বলে, তোর ফোনটা দে তো। আমি বললাম, কেন? হাইব্রিড বলে, দিতে বলছি দে। ও জোর করে আমার হাত থেকে ফোনটা নিয়ে গেল। ফোন হাতে থেকে নিয়ে ওর ফোনে আর আমার ফোন মিলিয়ে কি যেন দেখছি। আমার কাছে এসে বলে, তুই আমার জামাইয়ের সাথে মেসেজে কি কথা বলস? একটু আগে আমার জামাই ফোন হাতে নিয়ে হাসি দিল আমার সামনে, তাই সন্দেহ হলো সে গোসল করতে গেছে। এই ভেবে আমি ওর মেসেজ পড়ে আমার ফোন নিয়ে দিয়ে ছবি তুলে আনছি। মেসেজটা পরে সন্দেহ তোর উপরে ছিল, তাই দৌড়ে তোর কাছে আসলাম। সত্যি কথা বল রিমু,
তোর সাথে ওর কোনো সম্পর্ক আছে? আমি বললাম, সে বারবার আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, সত্যি করে বল। আমি বললাম না। আবার বলে, তোর পেটে না সন্তান, পেটে সন্তান দিয়ে বল সম্পর্ক আছে কিনা বল। আবার বলে উঠলো, তোর পেটে না 3 মাসের সন্তান, সত্যি করে বল রিমু, এ বাচ্চা কার, কি হলো বল, চুপ করে আছো কেন? আমি চুপ করে আছি। হাইব্রিড মেয়েটা ওর হাত দিয়ে আমার পেটটা রেখে বলে, তোর সন্তানের কসম দিলে বল এই বাচ্চা আমার জামাইয়ের না তো? এইবার আমি আর চুপ করে থাকি নাই, বললাম, আর একবার তুমি স্যারকে তোমার জামাই বলে ডাকবে না। বিয়ে করে জামাইকে জামাই বলে ডাকতে পারবো না? আর বিয়ে না করে জামাই জামাই করে কেন? হ্যাঁ, আর কোনোদিন স্যারকে জামাই বলবা না। আমার কথা শুনে হাইব্রিডটা রেগে আমাকে একটা চড় মারলো, বলে, রাস্তার মেয়ে কত বড় সাহস এই বাড়ি থেকে আমার উপরে কথা বলিস? আমি গালে হাত দিয়ে বসে আছি। হাইব্রিড মেয়েটা আমাকে বলে, তুই এই বাচ্চা নষ্ট কর, যত টাকা লাগে আমি দেবো। এই বলে আমার পেটে হাত দিয়ে আসলো। আমি সোজা হয়ে ওরা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রোকসানা আন্টিকে ডাক দিলাম। আন্টি দৌড়ে এসে বলে, কী হয়েছে? আন্টি রুমে এসে হাইব্রিড মেয়েটার হাতে মাঝে রুটি বানানো বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। এসব দেখে আন্টি বলে, কী হয়েছে রে রিমু? আমি আন্টিকে বললাম, ওই মেয়ে আমার বাচ্চা নষ্ট করতে চায়। এটা শুনে আন্টি রেগে গিয়ে বলে, আপা আপনি এই কাজ কেন করতে চাইছিলেন? আমি এখন সবাইকে ডেকে আনবো। আপনি প্রথম থেকে রিমুকে দেখতে পারেন না, আবার এখন ওর বাচ্চা নষ্টের জন্য ওরা মারতে এসছেন। ওর গায়ে আবার একটা হাত দিলে কিন্তু ভালো হবে না। আপনি এই রুমে আর আসবেন না। আন্টির কথা শুনে হাইব্রিড মেয়েটা বলে, রোকসানা আন্টি আপনি ওরা জিজ্ঞাসা করুন ওর পেটে বাচ্চাটা কার। আন্টি বলে, কার আবার? ওর জামাইয়ের। হাইব্রিড বলে, ওর জামাইকে সেটা তুমি জানো? রোকসানা আন্টি বলে, না তো, ওর জামাই নাকি ওরা ছেড়ে চলে গেছে। এইবার হাইব্রিড মেয়েটা বলে, ওর জামাই ওরা ছেড়ে যায় নাই, ওর পেটে তোমাদের ছোট্ট ছেলের বাচ্চা, যার সাথে কয়েকদিন পর আমার বিয়ে। এইবার রোকসানা আন্টি আমার কাছে এসে বলে, কি রে রিমু, কথাগুলো কি সত্যি? আমি বললাম, হ্যাঁ আন্টি, স্যার আর আমার বিয়ে হয়েছিল। রোকসানা আন্টি রুমের দরজা লাগিয়ে দিল, বলো, রিমু তুই কি করলে? এটা স্যারের বাচ্চা তোর পেটে, এটা কি স্যার জানে? আমি বললাম, হ্যাঁ জানি। তখন হাইব্রিড মেয়েটা বলে, সত্যি করে বল তোদের বিয়ে হয়েছিল নাকি? আমার মনে হয় নাই বিয়ে হয়েছে, গ্রামের মেয়ে তো বেশি চালাক। তুই স্যারের বাসায় রান্না করতে গিয়ে সব খুলে মনে হয় স্যারের সামনে গেছিলি, বেটা মানুষ খাবার দেখলে খাইতেই চাইব, এটা ওর স্বভাব। তাই বলে তুই তার মাসিকের সময়ও খাইতে দিছিস কেন? জানতে না তুই বাচ্চা হয়ে যাবে, তারপরেও কেন খেলতে গেছিস? ও টাকাগুলো ছেলে পাঠাইছিস তো, তাই ঠিক মতো নিয়ে পাগল করে বাচ্চা দিয়ে নিছিস। আর এখন এই বাসায় আসলে বাচ্চার অধিকার আদায় করতে আমি তা হতে দেবো না। রোকসানা আন্টির সামনে আমাকে ওই মেয়েটা বাজে বাজেভাবে কথা বলতে লাগলো। আন্টিও চুপ করে আছে। হাইব্রিড মেয়েটা আন্টিকে বলে, রোকসানা আন্টি তুমি ওরে বলো বাচ্চা নষ্ট করতে, যত টাকা লাগে আমি দেবো। যদি না করে ওরে কেমনি কী করতে হবে সেটা আমি ভালো করে জানি, ওরে আমি না পেলে কারো হতে দিব না। এইসব বলে সে চলে গেছে। আন্টি আমাকে বলে, সত্যি করে বলতো রিমু তোদের কেমনি কী হয়েছে? আমি আন্টিকে বললাম, সত্যি আন্টি আমাদের বিয়ে হয়েছে, আর এই বাচ্চা অবৈধ না, এই বাচ্চা এই পরিবারে। আন্টি বলে, তোর যে বিয়ে হয়েছে তোর কাছে কোনো কাগজ বা? আমি বললাম, রেজিস্ট্রেশন নাম্বার আমার আগের ফোনে সেভ করা ছিল, এখন ফোনটা চুরি হয়ে গেছে। আন্টি মাথায় হাত দিয়ে বসে পড়লো। কী করলো রিমু এখন? কেমনি কী করবে? তোর জামাইয়ের তো আগে বিয়ে ঠিকঠাক, আর বড় স্যার যে রাগি, যদি জানতে পারে তোরে আর এই পৃথিবীতে রাখবো না। আচ্ছা রিমু, স্যার কি তোরে চায়? আমি বললাম, মনে হয় চাই, তা না হলে এই বাড়িতে থাকতে দিত না। আন্টি বলে, স্যার যদি বিয়ে অস্বীকার করে? আমি বললাম, স্যার যদি অস্বীকার করে আমি হাসতে হাসতে চলে যাবো এখান থেকে, আর জীবনেও বিয়ে হলো এই পৃথিবীতে বাচ্চা আনবো কারো অধিকার ছাড়াই, তবে মনে হয় না করবে না। আন্টি বলে, তারপরও বলা যায় না, বেটা মানুষের মন পাল্টে যেতে সময় লাগে না। আমি আন্টিকে বললাম, আন্টি ওই মেয়ে কি আবার বাসায় সবাইকে বলে দিবে নাকি? তাহলে তো আমার সমস্যা হবে। আন্টি বলে, মনে হয় না বলবে, কারণ যদি বলে ওরই বিয়েটাই হবে না, সেই ভয়ে কাউকে জানাবে না মনে হয়। অনেক চিন্তা ভাবনা করে আন্টি বলে, তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। স্যার যদি তোরে না মানে আমি তোরে নিয়ে থানায় যাবো, সবার সামনে কেস করব, আমরা এই বাসা থেকে চলে যাবো, বাইরে গিয়ে রুম নেবো, আমি কাজ করব, তুই বাসায় থাকবি, তোর বাচ্চা পৃথিবীতে আসবে। একটু সাহস পেলাম। ফোনটা হাতে নিয়ে স্যারকে মেসেজ দিলাম, আপনি বাসায় আসবেন কখন? স্যার রিপ্লাই দিল, রাতে আসবো। অনেক মিস করো আমাকে তাই না রিমু? আমি রিপ্লাই দিলাম, শুধু আমি না, সাথে আরও একজন আমাদের বেবি। স্যার বললো, তুমি সাবধানে থাকো, কাল সকালে আব্বু আম্মু ভাবি ভাইয়া সবাই চিটাঙ্গা যাবে, আসবে 2 দিন পর, তখন তোমাকে নিয়ে আমি নিজে ডাক্তারের কাছে যাব। আমি বললাম, আমার তো মেইন ডাক্তার আপনি স্যার। এই ইমোজি দিয়ে বলল, রাতে কথা হবে। আমি রুমে শুয়ে আছি, ভাবছি রোকসানা আন্টিকে দিয়ে ফোনে টাকা তুলবো, পরে মার সঙ্গে কথা বলবো।
কিন্তু আমার হাতে বেশি টাকা নেই। আন্টিকে বললাম আমাকে কয়টা টাকা ধার দাও। আন্টি বললো কয় টাকা লাগবে? আমি বললাম 100 টাকার একটা ফোন কাট। আন্টি বললো বিকেলে বাইরে গিয়ে নিয়ে আসবো। দুপুরে খাবার রুমে নিয়ে আসলো আন্টি। আমরা খাবার জন্য রেডি হবো এমন আবার হাইব্রিড মেয়েটা আসলো। এসে বলে রোকসানা আন্টি তোমরা কি সিদ্ধান্ত নিলে? নীলা বলে ওই কিসের সিদ্ধান্ত? মেয়েটা বলে ওর বাচ্চা নষ্ট করার কথা। আন্টি বলে কিসের বাচ্চা নষ্ট করবে? আপনি কি বলেন এসব? হাইব্রিড বলে ওর বাচ্চা নষ্ট না করলে আমার বিয়ে হবে না। ওরে বলো যত টাকা লাগে আমি দেবো এখান থেকে চলে যেতে। একটা পেপার আর সই লাগবে। আন্টি বলে কিসের কাগজ? হাইব্রিড বলে ডিভোর্স কাগজ। আন্টি বলে এসব বাদ দেন, আপনারা বড় হয়েছেন তো কী হয়েছে? আপনারা আমাদের নিয়ে ফুর্তি করবেন আর অধিকার দেবেন না, এটা হইবে না। হাইব্রিড বলে ফুর্তি কি আর আমার জামাই একলা করছে? রিমু করেনি? তাহলে বাচ্চা নেবে কেন? এত কথা জানি না। ওরে 5 লাখ টাকা দিবে ওরে এই পেপারে সই দিয়ে চলে যেতে। আন্টি বলে টাকা লাগবে না, আমরা এমনি এমনি চলে যাবো স্যার বললে। আর চলে কই যাবো? প্রথমে যাবো থানায়। এটা বলার পর হাইব্রিড একটু ভয় পেল। বললো আন্টি দয়া করে আমার বিয়েটা নষ্ট করবেন না। ওরে বলো টাকা নিয়ে চলে যেতে, দরকার হয় আরও টাকা দেবো। আমার অনেকগুলো গহনা আছে, ওরে সব দিয়ে দেবো, তবু ওরে বলো সই দিয়ে চলে যেতে। আন্টি বলে টাকা লাগবে না, স্যার না চাইলে আমরা এমনিই চলে যাব। যখন বাইরে থেকে স্যারের আম্মুর গলা শুনতে পেলাম, রোকসানা ওই রোকসানা কই গেলি বলতে বলতে আমাদের রুমে চলে আসলো। রুমে এসে আমাদের তিনজনকে একসাথে দেখতে পেয়ে হাইব্রিডকে বললো তুমি নাকি বাসার যাবে না বললে? হাইব্রিড বললো না, কয়দিন থাকবো। তখন স্যারের আম্মু বললো রোকসানা আমরা কাল চিটাঙ্গাম 2-3 দিনের জন্য থাকবো, তুই সব কিছু খেয়াল রাখিস। আমাকে বললো তুমিও সাবধানে থাকবে। এই বলে স্যারের আম্মু চলে গেল। স্যারের আম্মু চলে যাওয়ার পর হাইব্রিড মেয়েটা বলে টাকা ম্যানেজ করতে গেলাম আর পেপার রেডি করে রাখবি, টাকা নিয়ে সোজা চলে যাবে, তুই না হলে খারাপ হয়ে যাবে বলে দিলাম। এই কথাগুলো বলে সে চলে গেলাম। আমরা দুপুরে খাবার খেয়ে রুমে বসে চিন্তা করতে লাগলাম কেমনি কি করা যায়। আন্টি বলে ওদের কি স্যারও যাবে? আমি বললাম স্যার তো যাবে না। আন্টি বলে তোর লাগে কি স্যারের কথা আছে? আমি বললাম হ্যাঁ হয়েছে। এখন বলে ওই মেয়ের ওই জন্য ওই মেয়ে যেতে চাইছে না। আমি বললাম ও না যাক, ভালো থাকলে আরও ভালো। জামাইয়ের বাড়িতে জামাইয়ের লাগে প্রথম বাসরটা ওর সামনেই করব। আন্টি হেসে দিয়ে বলল এই মেয়ে তাহলে শেষ হয়ে যাবে। রাতে স্যারের লগে কথা হলো, কথা আগেই বলে দিচ্ছি হাইব্রিডের থেকে দূরে থাকতে। স্যার বলে টেনশন করো না, ওর সাথে আমার কিছু নেই। ভাবি আর আম্মুর লাগে ওর বিয়ে দিবে, আমি আর আম্মু রাজি না। কথাটা শুনে একটু শান্তি লাগলো। একটু মাথা খাটিয়ে বললাম সত্যি তো কিছু নাই? স্যার বলল সত্যি কিছু নেই। কি করলে বিশ্বাস করবে রিমু? আমি মনে মনে বললাম এটাই তো শুনতে চেয়েছিলাম। তখন বললাম ওই মেয়ের সামনে আমাকে কোলে নিয়ে আদর করতে হবে। স্যার বলল ঠিক আছে, কিন্তু তোমাকে আদর করলে তো আমার সমস্যা হবে, কিছু করতে পারবো না, তুমি ব্যথা পাবে। আমি বললাম সেটা পরে দেখা যাবে, ওই মেয়েকে যেন তোমার আশেপাশে না দেখে। স্যার বলল ওকে ম্যাডাম আপনি যা বলবেন তাই। রাতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেরি হয়েছে। ঘুম থেকে উঠে দেখি আন্টি আমার কাছে বসে আছে। আমি বললাম আন্টি তুমি বসে আছো, ওদেরকে কি নাস্তা দাও নেই? আন্টি বলে সবাই ভোরবেলাতে চলে গেছে, তোমার জামাই আর তোমার সতীন নাস্তা রেডি করে দিয়ে আসলাম। এটা শুনে আমি হেসে দিলাম। আন্টি বলে নাস্তা খেয়ে রেডি হয়ে থাকো, তোর সতীনকে কোনো সময় আসবে, তারই আজ উচিত শিক্ষা দেবো। আমি নাস্তা খেয়ে বসে আছি। আন্টিকে বললাম স্যার কই আন্টি? আন্টি তখন বললো তোর জামাই তার রুমে আর তোর সতীন নাস্তার টেবিলে। তখন তোর জামাই আসবে নাস্তা খেতে, তাই আগেই বসে আছে। আমি বললাম চলো আন্টি আমিও যাব। আন্টি বললো আমি যাব না, দূর থেকে তোদের 2 সতীনের কাণ্ড দেখবো। আমিও গেলাম টেবিলের কাছে। হাইব্রিড মেয়েটা আমাকে দেখে বলো তুমি কেন আসলা? আমি বললাম আমার জামাইকে নাস্তা দিতে। তখনই স্যার চলে আসলো, আমি স্যারকে নাস্তা দিলাম। তখন হাইব্রিড মেয়েটা বলে এই মেয়ে তোমার রেস্ট থাকার কথা বললে ডক্টর বাইরে কেন আসলে? স্যার বললো ও তো ওজনের কাজ করছে না, সমস্যা হবে না। এইবার আর কিছু বললো না মেয়েটা। নাস্তা খেয়ে স্যার চলে গেল। আমি টেবিল পরিষ্কার করতে লাগলাম। হাইব্রিড বলতে লাগলো এতদিন বাইরে নেই, এখন কেন আসলি? তুই তোর রুমে যা। আমি বললাম রুমে যাবো কেন? জামাইয়ের রুমে যাবো বাসর করতে। এবার হাইব্রিড বলে ওঠে রিমু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি বললাম তুমি আমাদের মাঝে নাক গলাও কেন? হ্যাঁ আমরা জামাইবো, যা মন চায় তাই করব। এটা বলে আমি স্যারের রুমে ঢুকে যেতে লাগলাম। তখনই আমার রাস্তা আটকে দিল হাইব্রিড মেয়েটা। বলে রিমু তুই তোর রুমে যা। আমি বললাম আমার রুমেই তো যাচ্ছি, মানে আমার জামাই তো আমার, তুমি কেন আসলে এখানে? আমরা এখন বাসর করবো, তুমি যাও। হাইব্রিড বলে তোর রুমে ঢুকতে দিব না, এই রুমে শুধু আমি যাব। এইবার আমি বলতে লাগলাম চল তাহলে, আমার জামাইয়ের টাওয়ারের নেটওয়ার্ক স্পিড 10G থেকে আরও বেশি,
তোর মতো টিনতে গেলে আমার জামাইয়ের সমস্যা হবে না, আর তোর তো সব ঝুলে গেছে, এখন রুমে গেলে তোর 38 কাজ হবে না। এইসব শুনে আমার রাস্তা থেকে সরে গেল। আমি স্যারের রুমে ঢুকে দরজা লাগাইনি। আমার ধারণা হাইব্রিড আবার আসবে, আর এসে দেখুক আমরা কি করি। খোলা রেখে আমি আমার জামাইয়ের কাছে গেলাম। অনেক রাগ অভিমান জমা আছে আমার মনে, কিন্তু এখন যদি রাগ আর অভিমান দেখাতে যাই তাহলে হাইব্রিড মেয়েটা মনে করবে আমার জামাইয়ের সাথে আমার মিল নেই। তাই রাগ অভিমান ভুলে জামাইয়ের বুকে শুয়ে গেলাম। হাইব্রিড মেয়েটা দরজার সামনে দিয়ে একবার যায় আর আসে। এইদিকে আমার জামাই আমাকে পেয়ে মাতালের মতো অবস্থা, জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে লাগলো। ওর পাগলামি দেখে আমি আর ঠিক থাকতে পারিনি, উঠে দরজা লাগিয়ে দিলাম যাতে শান্তি মতো আদর নিতে পারি। এতদিন আদরের হিসাব সুদে আসলে পুষিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পর দরজা খুলছি, বাইরে দেখি হাইব্রিড মেয়েটা দাঁড়িয়ে আছে। আমাকে কিছু বলেনি, তারে দেখিয়ে তার সামনে প্লাজো ঠিক করতে লাগলাম। সে আমার দিকে তাকে হা হলো। কিছুই যেহেতু বলে না, তাই আমি বলবো আমার জামাই রুমে কিন্তু যাবি না। জামাই আমার ঘুমাচ্ছে, অনেকটা দুর্বল হয়ে গেছে, এতদিন খাবার একসাথে খাইতেছিস তাই। তারপর হাইব্রিড মেয়েটা কিছু বললো না। আমি চলে আসলাম রুমে, গোসল করবো এখন, কিন্তু ফোনটা খুঁজে পাচ্ছি না। পরে মনে হলো ফোন তো আমার জামাই রুমে, তাই ফোন আনতে আবার জামাইয়ের ঘরে গেলাম। গিয়ে দেখি ওই মেয়ে আমার জামাইয়ের রুমে বসে আছে খাটের কোনায়। দেখে মাথা গরম হয়ে গেল। আমি বললাম, তুই এনে কি করছিস? দেখো না বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, তুই আসলে কেন রুমে? হ্যাঁ, তোর কি লাগে নাকি? এই বলে ওর হাত ধরে টান দিয়ে জামাইয়ের কাছে নিয়ে গেলাম আর বললাম, নে খা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? নে জিভে পানি নিয়ে আয়, খা। তুই কত বড় সাহস, এই সময় তুই রুমে ঢুকলে? এইসব বলতে বলতে জামাইয়ের উপর চাদর দিয়ে ওর সবটা ঢেকে দিচ্ছি। আমার জামাই একটা সবার ঘুমালে ওর হাতের মুঠোয় ঘুমিয়ে থাকে। হাইব্রিড মেয়েটা এতক্ষণ খাটের কোনায় বসে বসে সব কিছু দেখছিল। তাই আবার বললাম, খাবার জিনিস খেলে জিভে পানি চলে আসে নাকি? আয়, তোরে চেক করামু আর কোন কোন জায়গায় পানি আসলো তোর। এইবার আর দাঁড়িয়ে থাকিনি, সোজা চলে গেছে ওর রুমে। আমি ফোনটা হাতে নিয়ে দরজা লাগিয়ে চলে আসলাম। গোসল করে রুমে শুয়ে শুয়ে গান শুনছিলাম আর আমি একটু একটু গাইতেছিলাম। রোকসা আন্টি এসে দেখে ফেলছে। আন্টি বলে, কিরে রিমু, তোর মনে রং লাগছে নাকি? এতদিন তো অসুস্থ ছিল। আমি বললাম, আজকে ডক্টর মেডিসিন দিছে, তা 2 বার। আন্টি বুঝতে পারেনি কি বলেছি, তাই বলে, কখন গেলি ডক্টরের কাছে? তুই না বলছিস তোর জামাই রুমে যাবি, আর ডক্টরের কাছে যখন গেছে তা আমাকে বলে যাইতিস 2টা গ্যাস্ট্রিকের বড়ি আনতাম। আমি বললাম, আবার গেলে আনবো। এখন বলো কি রান্না করছে? আন্টি হাসি দিয়ে বলে, আজকে চিংড়ি মাছ ভুনা করেছি, তোর যে প্রিয় এটা আমি জানি। আমি বললাম, আন্টি ভালো করেছো, শুধু আমার না, আমার জামাইয়েরও প্রিয়। দুপুর হয়ে গেছে, জামাইটা এখন উঠেনি, বসে আছি। জামাই রেখে কেমনে খাবো? এই দিকে হিসাব নিকাশের সুদ তুলতে গিয়ে এখন খিদে পেয়েছে। দূর আর ভালোবাসা, খাবার রুমে নিয়ে খেয়ে নিই। তারপর টেবিলে এসে বসে থাকবো জামাইয়ের সামনে। যখন বলবে কি হলো, খাও না কেন, তখন বলবো খাবো না। যদি জিজ্ঞাসা করে কেন, তখন বলবো তুমি খাইয়ে দিলে খাবো। তখন হাইব্রিড মেয়েটার সামনে আমাকে খাইয়ে দিতে হবে। ওরে আল্লাহরে, হাইব্রিড মেয়েটা দেখতেছি না, গেল কই? আবার আবার নিয়ে আমার হাতে সিন্দুক দিতে খুঁজতে লাগলো। এই বলে ওরা খুঁজতে লাগলাম কোথাও, মনে মনে বলতে লাগলাম, আমার সিন্দুকের তালা খোলার চেষ্টা করছে। বেটা মানুষ ঘুমের মধ্যে কাউকে পেলে হয়, নিজের বউ বা অন্য কোনো মেয়ে, সেটা তখন তাদের মাথায় আসে না। তাই দৌড়ে হেলান দিয়ে সিন্দুকের ঘরে গিয়ে দেখে আমার জামাই তো ঘুমে। তাহলে হাইব্রিড গেল কই? তার রুমে তো নাই। আন্টি আন্টি এদিকে আসো। আন্টি বললো, কি হইলো? আমি বললাম, আন্টি ওই মেয়েকে দেখতেছিলেন যে? আন্টি বলে, সে তো বাইরে গেছে। আমি বললাম, বাইরে কেন গেল দুপুরে? আন্টি বলে, জানি না আমি বললাম, জানতে হবে না, এখন টেবিলে খাবার দাও। আন্টি বলে, কেন টেবিলে খাবার দেবো? আমি বললাম, খিদে পেয়েছে। আর ওই বেটা কখন ঘুম থেকে ওঠে কে জানে। মনে মনে বলতে লাগলাম, 2 ম্যাচ খেলে এই অবস্থা। রুমে গিয়ে দুপুরে খাবার খেয়ে নিলাম। তারপর টেবিলে বসে চেয়ারের উপর পা রাখছি। একটু পর মেয়েটা আসলো বাইরে থেকে, হাতে কি জানি একটা নিয়ে। ও রুমে গিয়ে দরজা লাগিয়ে একটু পর আবার বেরছে, মনে হচ্ছে গোসল করছে। টেবিলে এসে বসলো খাবার খেতে। আমি ওরে খাবার দিলাম, সে খাইলো। আমার সময় একটাও কথা বললো না। খাবার শেষে আবার সে তার রুমে চলে গেল। মনে মনে ভাবলাম, মেয়েটা যদি এইভাবে থাকতো তাহলে ওর লাগে আমার ঝগড়া লাগতো না। আবার বসে রইলাম, কিন্তু উনি খেতে আসলো না। দূরে ওই বেটা কত আর ঘুমায়, খেয়ে এটা বলতে বলতে আমার জামাইয়ের রুমে গেলাম। গিয়ে দেখি উনি নাই, ওয়াশরুমের লাইট অন করা, বুঝতে পারছি গোসল করতে গেছে। আমিও রুম থেকে বের হয়ে খাবার রেডি করে টেবিলে স্যার আসলো খাবার খেতে। আমি বসলাম অল্প একটু নিয়ে। না খেলে বেটায় নানান কথা জিজ্ঞাসা করবে, তার থেকে অল্প কয়টা খাই। খাবার শেষ করে স্যারকে বললাম, আমার কয়েকটা টাকা লাগবে, অনেক কিছু কিনতে হবে। স্যার বলে, ঠিক আছে দিয়ে দিচ্ছি। এই বলে ওর রুমে গেল। রুম থেকে বের হয়ে বলো, এই না, আর রেডি হয়, একটু পরে ডক্টরের কাছে যাব।
আমি রেডি হয়ে আসলাম। স্যার আমাকে নিয়ে ডক্টরের কাছে গেছিল। স্যার চাইলো আলট্রাসোনোগ্রাফি করার জন্য, কিন্তু ডক্টর বললো আরও 4 সপ্তাহ পর না, তাহলে ভালো হবে। তাই শুধু চেক আপ করে চলে আসলাম। আসার সময় আমাকে নিয়ে মার্কেটে গেছে। এই প্রথম সে একটা শাড়ি কিনে দিয়েছে আর ম্যাক্সির কাপড়। মার্কেট থেকে বাসায় আসলাম। বাসায় এসে শাড়ি পরবো, কিন্তু ব্লাউজ নেই, পেটিকোট নেই, কিছুই নেই। কেমনে পরি? ইচ্ছে ছিল শাড়ি পরে আজকে জামাইয়ের লগে থাকবো, আর মনে হবে স্যার আমাকে বাসার বাইরে দিয়ে আবার বাইরে গেল, এখনও ফিরে আসেনি। এইদিকে আমার হাতে রান্নাও রেডি করে ফেলছি। স্যার আসলো, ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে খেতে বসলো। এই মেয়ের কোনো কথা বলে না, শুধু একবার বলছে আমার জামাইকে আপনি চিটাঙ্গান কবে যাবেন। জামাই উত্তর দিলে ঠিক নেই। তখন মেয়েটা বলল যাওয়ার সময় আমাকে নিয়ে যাবেন। খাবার শেষ হয়ে ওরা যার যার রুমে চলে গেল। আমি খেয়ে টেবিল পরিষ্কার করে রুমে গিয়ে আন্টিকে বললাম, আন্টি তুমি ঘুমাও, আমি জামাইয়ের কাছে যাবো। আন্টি বলে ঠিক আছে, তবে এই মেয়ে যেন টের না পায়। আমি বললাম টের পেলেও সমস্যা নেই। আন্টি তো আরও জানে না আজকের ঘটনা, ওর লগে কী হয়েছে, তাই বললো যেন হাইব্রিডটা টের না পায়। শাড়িটা হাতে নিয়ে রুম থেকে বের হলাম, জামাইয়ের রুমে যাবো। যাওয়ার সময় ওই মেয়ে দেখেছে আমি স্যারের রুমে গেছি, কিছু বলেনি। রুমে ঢুকে পরনে কাপড় খুলে শাড়ি, ব্লাউজ, পেটিকোট ছাড়াই পরছি। নতুন শাড়ি পরাতে জামাই আদর করতে একটু সমস্যা ছিল, তাই আর দেরি না করে শাড়ি খুলে ফেলছি। এইবার কোনো ঝামেলা নেই। আজকে কেন জানি না আমার আর দেরি না করে একেবারে শেষ করলাম। তারপর ওর বুকে শুয়ে আছি। জানতে চাইলাম কবে পাবো আমাদের অধিকার। স্যার বলে আমাদের মানে আমি কি আরও বিয়ে করছি নাকি? আমি বললাম আরে বেকুব, আমাদের বলতে আমি আর আমার পেটের বাচ্চা। স্যার বলে ও আমি তো ভয় পেয়েছিলাম। আমি বললাম ভয় কেন, বিয়ে কি আরও করেছো নাকি? স্যার বলে দূর কি যে বলো, আমার কথায় উত্তর দাও, কবে পাবো অধিকার? তখন স্যার বলে এই মুহূর্তে বিয়ের কথা বলা যাবে না, কারণ আব্বু চিটাঙ্গাং থেকে বড় ভাইকে ওইখানে জায়গা রেজিস্ট্রি করে দিতে পারে। তার মাঝে আমার পালা, মাঝে ঝামেলা হয়, তাহলে কিছুই পাবো না। তুমি আর কিছুদিন অপেক্ষা করো। আমি ওর বুকে শুয়ে কান্না করছি। সে বলে কি হলো, কান্না করো কেন, আমি তো আছি। এই বলে শক্ত করে জড়িয়ে ধরলো, আমাকে আদর করতে লাগলো। তারপর থেকে অনেকবার হয়েছে আমার নারীত্বের প্রথম সুখ আজকেই পেলাম। যেদিন বিয়ে হয়েছে সেই দিন থেকে টেনশনে ছিলাম স্যারের বলে, আমারও তেমন একটা হয়নি, কিন্তু আজকে আমার মনের মতো করে নিচে সব। স্যারের রুমে গোসল করে সকাল সকাল বের হয়ে গেছি রুম থেকে। আন্টি রান্না করছে, আমি গিয়ে ঘুমাইছি। রাতে তো ঘুমাতে পারিনি, তাই নাস্তা খেয়ে ঘুমাচ্ছে। দুপুরের আগে আন্টি আমাকে ডেকে বলে তোর জামাইয়ের লাগে ওই মেয়ে কী করছে জানি, ঝগড়া করছে। এটা শুনে দৌড়ে গেলাম জামাইয়ের রুমে। গিয়ে দেখি রুমের কিছু জিনিস মেঝেতে পড়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে? স্যার কিছু বলে না। তুমি আসলে কেন ঘুম থেকে উঠে? আমি বললাম কী হয়েছে জিজ্ঞাসা করলাম, না বললে কিন্তু খবর আছে। স্যার কোনো কথা না বলে চলে গেল। পিছনে পিছনে ওই মেয়ে যেতে লাগলো। আমি হাত বাড়িয়ে ওর চুল ধরলাম। এই তুই কই যাস? কি হয়েছে জানতে চাইলাম না কেন? আমার হাতের টান করে ওর চুলে লাগতে এসে পড়ে গেল, আর ওর হাত থেকে টিভি রিমোটটা ছিল, ওটা দিয়ে আমার পেটে বারবার ঢিল মারছে। চলবে রিমোট জয় দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।